এস আলম বা তার অনুসারী বা তার পৃষ্ঠপোষকরা যদি ব্যাংকটা নেওয়ার চেষ্টা করে খুব কষ্ট লাগে। এটা বিএনপির দ্বারা বা বিএনপির যারা উপদেষ্টা এই কাজটা করতেছে, এটা লজ্জাজনক। আমরা এটা মানতে পারি না। এই ব্যাংকটা ধ্বংস হলে বাংলাদেশের জনগণ ধ্বংস হবে। এই ব্যাংকটা যদি ধ্বংস হয় বাংলাদেশের অর্থনীতি খসে পড়বে। তো এই ব্যাংককে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু এখানে এস আলমকে পুনর্বাসিত করা হচ্ছে। এখানে কয়েক কোটি গ্রাহক রয়েছে যারা একমাত্র ইসলামী ব্যাংকের যে বর্তমান এমডি রয়েছে, এমডিকে বিশ্বাস করছে যে না, এমডির উপর নিরাপত্তা আছে। এই এমডি থাকলে ইসলামী ব্যাংকের অর্থনীতি বা তাদের ব্যাংকটা দেউলিয়া হবে না। কিন্তু বর্তমান সরকার আসার পরে বিএনপি চেষ্টা করছে সালাউদ্দিন গঙ্গের মধ্য দিয়ে আবার সেই ইসলামকে ফিরে এনে ইসলামী ব্যাংকে দেউলিয়া করতে এবং এই অর্থটাকে আত্মসাৎ করতে। বিদেশি বিনিয়োগকারী আসবে না, কারণ ওরা আস্থা পাবে না যে একটা সরকার বেসরকারি একটা প্রতিষ্ঠান নিয়োগ করতেছে, তারপর বেসরকারি একটা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতেছে। এগুলো কোনোদিনও বিদেশি বিনিয়োগকারীরা তারপরে দেশি বিনিয়োগকারীরা এসব ব্যাপারে আস্থা পাবে না এবং বিদেশি বিনিয়োগ সরকার যতই চেষ্টা করুক টানতে পারবে না। ইসলামী ব্যাংক কি? ব্যাংক হলো আমাদের জনগণের টাকা পয়সা রাখার একটা আশ্রয়স্থল। ইসলামী ব্যাংকের একটা গুণগত মান আছে। সেই জায়গার মধ্যে মনে করেন এস আলম বা তার অনুসারী বা তার পৃষ্ঠপোষকরা যদি ব্যাংকটা নেওয়ার চেষ্টা করে খুব কষ্ট লাগে। এটা বিএনপির দ্বারা বা বিএনপির যারা উপদেষ্টা এই কাজটা করতেছে, এটা লজ্জাজনক। আমরা এটা মানতে পারি না। এমনি আমরা অনেক বিতর্কের মধ্যে আছে বিএনপি, আমি মনে করি জুলাই সনদ নিয়ে, বাস্তবায়ন নিয়ে। তারপরে যে আবার ব্যাংক নিয়ে হাতছানি করে, আমরা তো সন্দেহ বাড়বে। এমন কিছু করবেন না যা জনমনে সন্দেহ সৃষ্টি হয়। আমরা অনেক দেখছি এই বড় লোকরাই বড় লোক হচ্ছে, গরিব হচ্ছে। এখন একদিন ব্যাংকে আমার টাকা আছে, আমি তুলতে পারতেছি না। সমস্যা হলো আমাদের এই নেতারা যদি এগুলি না দেখে, এই 54 বছরে গরিব রয়ে গেছে, কোনো গরিব বড় লোক হয় নাই। বড় লোক হয়েছে কষ্টে, জাগা জমি গরু বাছুর সব বেচা বউ বাচ্চা রেখে বিদেশে কষ্ট করতেছে। তাদেরকে আমরা কত কষ্ট দিচ্ছি। আর এই কিছু লোক কাজ করে না, এরাই রাজনীতিবিদ। আপনারা যারা কাজ করেন তারাই আসলে স্বাচ্ছা দেশপ্রেমিক। এই স্বাচ্ছা দেশপ্রেমিকদেরকে আমরা কিছু করতে, এদের মুনাফা আশ্রয়স্থলটা নিয়ে ছিনিমিনি খেলতে সরকার। আমি মনে করি তারেক রহমান শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান, একটা গর্বিত পরিবারের স্ত্রী, একটা গর্বিত পরিবারের সদস্য। উনি দৃষ্টি দিবেন, জনগণ যেন হতাশ না হয় বিএনপির উপরে। আমি এটাই কামনা করব। ইনশাল্লাহ সঠিক পথে দেশ চলবে। ভাই, আমি ব্যক্তি লাভবান না হলে পরিত্রাণ পাবেন। আমি কেন ওদিকে লোভ করব? আমি তো করি না, আপনারও করা উচিত না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি মুসলমান, আমার মরতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই টাকা আমি উপার্জন করি নাই। বৈধ বেতনের বাইরে যা খাবেন, উপঢৌকন হোক, বাড়তি স্পিড মানি হোক, সবটাই হারাম। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিশাল ব্যাপার। এত হাজার লোক কোটির সমস্যা সমাধান করতে পারবেন না। দেখেন, বাংলাদেশের সফল যদি কোনো ব্যাংক থাকে সেটা হচ্ছে ইসলামী ব্যাংক। এটার প্রতি আওয়ামী লীগের যেমন একটা লোভ ছিল, ঠিক একই লোভ কোনো একটা শক্তির এখন ঢুকেছে। আপনি সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীদেরকে প্রকাশ্যে মিছিল করতে দেন, তাদেরকে গ্রেফতার করতে পারেন না, অথচ ইসলামী ব্যাংকের গ্রাহকরা একটা প্রতিবাদ করতে গেল, সেখানে আপনি জল কামান নিয়ে চলে গেলেন। তো এখনই যদি আপনার ক্ষমতা নেওয়ার 2-1 দিনের ভিতরে যদি আপনার টাকার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, নিরপেক্ষ একটা প্রতিষ্ঠানের প্রতি এত লোভ থাকে, তাহলে বাংলাদেশের জনগণের সেবা করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। আমার জায়গা থেকে আমি মনে করি এস আলমের সময় যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে ব্যাক করানো মানে আওয়ামী লীগকে ব্যাক করানো। তাদেরকে ব্যাক করানো মানে বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট করার জন্য কর্মকর্তাদেরকে নিয়োগ করা। সুতরাং এস আলমের সময় যারা ছিল তারা যখন পুনর্বাসিত হচ্ছে, তারা যখন আবার দায়িত্ব ফিরে পাচ্ছে, তখন আমরা মনে করছি যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আসতে না পারলেও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে বাংলাদেশের সফল প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে যাচ্ছে। এবং তারা যখন এই ডিপ স্টেট, যেটাকে বলে ডিপ স্টেট বলেন, মানে একটা ব্যাংক তো পুরো রাষ্ট্রের কাঠামো। এই ব্যাংকটা ধ্বংস হলে বাংলাদেশের জনগণ ধ্বংস হবে। এই ব্যাংকটা যদি ধ্বংস হয় বাংলাদেশের অর্থনীতি খসে পড়বে। তো এই ব্যাংককে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু এখানে এস আলমকে পুনর্বাসিত করা হচ্ছে। তাদের পরিকল্পনা অনুসারে জনগণের উপর জলকামান নিক্ষেপ করা হয়েছে। সুতরাং জামাত বিএনপির ভাগাভাগি বাদ দিয়ে এই ব্যাংকে তাদের হাতেই দেন, যারা এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিল, যারা এই ব্যাংকের নেতৃত্বে ছিল এবং যাদের মাধ্যমে এই ব্যাংক এখানে আজকের এই জায়গায় এসেছে। সুতরাং দলমতের ঊর্ধ্বে আওয়ামী লীগকে যে কোনোভাবে বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে হলে, ফ্যাসিবাদী কাঠামোকে কবর রচনা করতে হলে
আমাদেরকে প্রতিষ্ঠানগুলোকে জিয়ে রাখতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলো তাদের হাতেই থাকবে যারা এই প্রতিষ্ঠান তৈরি করেছিল, যাদের হাতে এই প্রতিষ্ঠানের স্বপ্ন আছে, যাদের কাছে এই প্রতিষ্ঠানের সুদীর্ঘ পরিকল্পনা আছে। এবং সরকার যেই ঘটনা করেছে আমরা এটা নিন্দা জানাই। দ্রুত সময়ের ভিতর এখানে যে সকল কর্মকর্তারা জড়িত ছিল, জনগণের উপর যারা জলকামান নিক্ষেপ করেছে, কয়েকজনকে আহতও করেছে, তাদেরকে দ্রুত সময়ের ভিতর বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশে যদি থাকে তাদেরকে ক্লোজ করে দিতে হবে। কারণ জনগণের উপর আঘাত করে কোনো প্রশাসন, কোনো সরকার, কোনো বাহিনী টিকে থাকতে পারে না। জনগণের সেবায় যে বাহিনী, সে বাহিনী জনগণের কথা বলবে। এবং ইসলামী ব্যাংকে আমরা জনগণের জায়গা থেকে বলবো তাদের হাতে ফেরত যাক যারা এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিল, তাদের হাতে ফেরত যাক যারা এই ব্যাংকে সফলতার শীর্ষে নিয়ে গিয়েছিল। গতকালকে যে ইসলামিক ঘটনাটি ঘটছে এটা আসলে আমাদের এই দেশের অর্থনীতির জন্য একটা বিশাল একটা ফ্যাক্টর। বাংলাদেশে যদি আপনি যদি ব্যাঙ্কগুলো হিসাব করেন যে ব্যাঙ্কগুলো দাঁড়িয়ে আছে কিসের উপর ভিত্তি করে, অনেকগুলো ব্যাংক কিন্তু অনেকটা দেউলিয়া হয়ে গেছে ধরতে গেলে। একমাত্র একটি ব্যাংক, ইসলামী ব্যাংক, যেটা বাংলাদেশের অর্থনীতিকে মেরুদণ্ডকে সোজা করে দাঁড় করে রেখেছে। তো আমি মনে করছি যে এই বিগত সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট আগে আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার বারবার চেষ্টা করেছে যে বাংলাদেশে কীভাবে ইসলামী ব্যাংকে গায়েল করা যায়, এবং তারা কিন্তু পারেনি, তারা ব্যর্থ হয়েছে। এবং বরঞ্চ ইসলামী ব্যাংকের উপর দাঁড় করিয়ে কিন্তু বাংলাদেশ বিগত আওয়ামী লীগ সরকার টিকে ছিল। এর মানে এত মানে আপনি যদি একটু অনেকগুলো হিসাব করেন যে ব্যাংকের ডিফারেন্স কেমন, আপনি ইসলামী ব্যাংকের পরে ডাচ বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, যমুনা ব্যাংক, অনেকগুলো ব্যাংক আছে, মানে এর ধার কাছেও কিন্তু নেই। মানে এতটা উচ্চতায় চলে গেছে ইসলামী ব্যাংক। এবং যদি আন্তর্জাতিক ব্যাংকগুলোর মানদণ্ড হিসাব করা হয় তাহলে আপনি দেখবেন আন্তর্জাতিক মানদণ্ড কিন্তু ইসলামী ব্যাংক কিন্তু খুব মানে টপ লেভেলে রয়েছে। অর্থাৎ একমাত্র কাউন্টার ব্যাংক বলতে বাংলাদেশে ইসলামী ব্যাংকে বলা হয়। এখানে প্রায় মানে কয়েক কোটি গ্রাহক রয়েছে। এই গ্রাহকগুলো কিন্তু তাদের অর্থ কিন্তু এখানে জমা রেখেছে। কেন রেখেছে জানেন? কারণ ইসলামী ব্যাংকে তারা বিশ্বস্ত ব্যাংক মনে করে। এখানে এই ব্যাংকটাকে বাংলাদেশ অন্য ব্যাংকে দেউলিয়া হয়ে যায়, কিংবা সরকারের টাকা মেরে যায়, এমপিরা টাকা মেরে ফেলে, মন্ত্রীরা টাকা খেয়ে ফেলে। কিন্তু ইসলামী ব্যাংক কিন্তু তার একটা মেরুদণ্ড সোজা আছে। এখন যেখানে আওয়ামী লীগ তার এই ব্যাংকে মানে ইয়ে করতে পারেনি, যদিও এসলামের উপরে তারা কিন্তু অনেক কী করছে, তারা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অনেকগুলো লোক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এসলামের উপর ডিপেন্ড করে ইসলাম ব্যাংকে ছেড়ে মানে 80% শেয়ার কিন্তু তারা খেয়ে ফেলেছে। এখন মনে করছেন যে তারপরেও কিন্তু ইসলাম ব্যাংক কিন্তু তাদের যে স্টাফরা ছিল, যারা কলিগগুলো ছিল, তারা কিন্তু এই ব্যাংকটাকে দাঁড় করে রেখেছে যাতে ব্যাংকটা ধ্বংস করতে না হতে পারে। এখন দেখেন এখানে কয়েক কোটি গ্রাহক রয়েছে যারা একমাত্র ইসলামী ব্যাংকের যে বর্তমান মানে এমডি রয়েছে, এমডিকে বিশ্বাস করছে যে না এমডির উপর নিরাপত্তা আছে, এই এমডি থাকলে ইসলামী ব্যাংকের অর্থনীতি বা তাদের ব্যাংকটা দেউলিয়া হবে না। কিন্তু বর্তমান সরকার আসার পরে বিএনপি চেষ্টা করছে মানে সালাউদ্দিন গঙ্গের মধ্য দিয়ে আবার সেই ইসলামকে ফিরে এনে ইসলামকে দেউলিয়া করতে এবং এই অর্থটাকে আত্মসাৎ করতে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির এই চক্র শুধুমাত্র বিএনপির চক্র নয়, এখানে বিশাল একটা আওয়ামী চক্র জড়িত হয়ে গেছে। এটা সালাউদ্দিন চক্র জড়িত হয়ে গেছে, এখানে আওয়ামী লীগের ইসলামী চক্র জড়িত হয়ে গেছে। যারা চাচ্ছে যে মানে তারা মনে করছে, আসলে অনেকে মনে করছে ইসলামী ব্যাংকটা জামাতের ব্যাংক। আমি এটা টোটালি বিশ্বাস করছি না। ইসলামী ব্যাংক কখনো জামাতের ব্যাংক হতে পারে না। ইসলামী ব্যাংক একটা বিশ্বস্ত ব্যাংক, যেখানে মানে সকল বাংলাদেশের বৃহৎ একটি জনগণ এখানে অ্যাকাউন্ট করেছে, গ্রাহক রয়েছে। অতএব গতকালকে যে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপরে যে টর্চার করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, আমি এটার ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। এবং আমি মনে করছি যে এই চক্রের সাথে এই ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য একটা চক্র রয়েছে, যে চক্রটি সম্পূর্ণ আওয়ামী এবং ইসলাম চক্র। অতএব এই চক্রের হাতে যদি আপনার এই ইসলামী ব্যাংককে ছেড়ে দেওয়া হয় তাহলে শুধু ইসলামী ব্যাংক ধ্বংস হবে না, ইসলামী ব্যাংক দেউলিয়া হবে না, বাংলাদেশের অর্থনীতিতে মেরুদণ্ড ভেঙে দিবে। এটা একটি ভারতীয় চক্র বলতে পারেন, এটা একটি রয়ের চক্র বলতে পারেন, এটা একটি ইন্ডিয়া চক্র বলতে পারেন, এটা একটি আওয়ামী চক্র বলতে পারেন। এই আওয়ামী চক্র চাচ্ছে যে ইসলামী ব্যাংকের মেরুদণ্ড ভেঙে দিয়ে বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে দেওয়া। এই জন্য আমি মনে করছি যে এই মুহূর্তে যে গ্রাহকরা যে আন্দোলন করছে, বর্তমান যে এমডি রয়েছে উনি একজন বিশ্বস্ত লোক এবং উনি একজন সৎ লোক, এবং ওনার হাতে থাকলে আমার যত ধারণা ইসলামী ব্যাংকটা মানে ঠিক থাকবে। ইসলামী ব্যাংক ঠিক থাকলে মানুষের অর্থনীতি ঠিক থাকবে, মানুষের অর্থনীতি মেরুদণ্ড ঠিক থাকবে। আর যদি ইসলামের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা ভারতের হাতে ছেড়ে দেওয়া হবে, এটা মনে করেন আওয়ামী লীগের হাতে ছেড়ে দেওয়া হবে এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য একটি উপায়, আর কিছুই নয়। অথবা আমি গ্রাহকদের এই আন্দোলনের সমর্থন করছি। আমি চাই বর্তমান এমডি এখানে স্থির থাকুক এবং এমডি স্থির থাকলে অর্থনীতি স্থির থাকবে বলে মনে করছি। দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগবে। যখন দেশ যদি অশান্ত হয়ে যায় তখন বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে আসতে চাইবে না। যদিও বিডা ব্যবসা বা ওরা যতই চেষ্টা করুক বিদেশি বিনিয়োগকারী আসবে না, কারণ ওরা আস্থা পাবে না যে একটা সরকার বেসরকারি একটা প্রতিষ্ঠান নিয়োগ করতেছে, তারপর বেসরকারি একটা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতেছে। এগুলো কোনোদিনও বিদেশি বিনিয়োগকারীরা তারপরে দেশি বিনিয়োগকারীরা ব্যাপারে আস্থা পাবে না এবং বিদেশি বিনিয়োগ সরকার যতই চেষ্টা করুক টানতে পারবে না। সরকারকে যদি বিদেশি বিনিয়োগ টানতে হয় তাহলে অবশ্যই বেসরকারি প্রতিষ্ঠানে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং
তারা তাদের নিজস্বভাবে তাদেরকে চলতে হবে এবং কোনো প্রকার বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে স্মুথলি যাতে তাদের ব্যবসা বাণিজ্য চালা যেতে পারে সেই চেষ্টা সরকার করতে হবে। আমলাতন্ত্রকে এবং দেশের আইন কানুন ব্যবসা বান্ধব করতে হবে, তাহলে দেখা গেল যে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা পাবে, তারা আসতে পারবে। এই যে আপনাদের পাশে ভিয়েতনাম, মালয়েশিয়া, ওরা শান্ত রাষ্ট্র, ওদের মধ্যে কোনো অস্থিরতা নাই, ওদের সব কিছুর ব্যবসা বান্ধব, আইন কানুন থেকে আরম্ভ করে প্রশাসন সব কিছু ওরা ব্যবসা বান্ধব, সেজন্য তারা বিদেশি বিনিয়োগ টানতে পারতেছে। ভিয়েতনাম হু করে উঠে গেছে কীভাবে? এই তাদের পলিসিটাই সেভাবে সাজানো, যাতে ব্যবসা বাণিজ্য উঠতে পারে। এই অল্প কয়েকদিনের ভিতরে ভিয়েতনাম কত উপরে উঠে গেল। এই তো আমি আশা করব যে সরকার এবং আমলাতন্ত্র ব্যবসা বান্ধব পলিসি গ্রহণ করবে এবং এভাবে দেশটাকে আগে নিতে চাইবে, নিবে আর কি। change tv.press এক ফোঁটা হলুদও নেই।